সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে আমার দোকান দমন করতে আইছে, একটা বুয়া কাগজপত্র নিয়ে আইছে, আয়া কয় ভাই এটা আমার দোকান। মোহাম্মদপুর কাঁচা বাজারে বিনা নির্বাচনে তিনি হন সভাপতি, অথচ নির্বাচন কমিশনারও জানেন না তিনি মহিউদ্দিনকে সভাপতি ঘোষণা করছেন। আমাদের নির্বাচন কমিশনার এই কথা বলে সিগনেচার বলে না, যাটা সিগনেচার দিয়ে দাও, হ্যাঁ কোনো সমস্যা কোনো সময় হবে না। যারা আওয়ামী লীগ এরা একটা আমাদের খুব বিশাল একটা চাপের মুখে রাখছে, যে কোনো কাজে আমাদেরকে বাধ্যতামূলক আপনার বিভিন্ন মিছিল মিটিং এ নেওয়া হয়েছে। এ তো গেল দখলের গল্প, এবার একটু চোখ ফেরানো যাক লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে। এখন আমরা যে কি করব, এই যে কইলাম না, বসার পরেই নানান চক্রান্তর জালে তারা বাইরেতে সন্ত্রাসীকে আমাদের গুলি দিল। 16 জানুয়ারি 2019 সালে মোহাম্মদপুর কাঁচা বাজারে সদল বলে হামলা ও লুটপাট চালায় এই মহিউদ্দিনের নেতৃত্বে। লাঠি ছোটা জনসংখ্যা নিয়ে সমানে ভাঙচুর মারধর এই করতেছে। ধরে এসে দেখি আমার দোকানে মহিউদ্দিন, কোকা, আমজাদ আরো
অন্য অন্য লোক আমার এই কিল ঘুষা মারলো, এরকম সব দোকানেই করছে। মামলার নথিতে দেখা যায় 11 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়, যার প্রধান আসামি মহিউদ্দিন আহমেদ খোকা। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও 20 থেকে 25 জন। মামলার এজাহারে দেখা যায় 11টি দোকানের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয় এবং পরবর্তীতে দোকান খুলতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তৎকালীন সময়ে মামলা হলেও নিশ্চুপ থাকে প্রশাসন। সোজা কথায়, প্রশাসনের নিশ্চুপ থাকার কারণে আরও বেপরোয়া হয়ে ওঠে মহিউদ্দিন ও তার দলবল। টাকা ছিল ক্যাশে, এটা নিয়ে গেছে, কিছু মাইদের করছে, আর মাল সব সিটে সান করে আমরা পালাই দিই। আমাদের মার্কেটে বাংসুর করছে সবচেয়ে বেশি মহিউদ্দিন খোকা। ওই আমার দোকানটা বাংছে, কয়েকবার ওই অত্যাচার করছে। আমরা তো অভিযোগ কার করতে করবো, আমরা তো অভিযোগ করার কোনো জায়গাই পাই না। মাইরে দিলে অনেক টাকা পয়সা দোকান থেকে নিয়ে গেছে, মাল সামান অনেক নিয়ে গেছে, কথা বলছি এবং মহিউদ্দিন খোকা আর লগের গ্রুপ আমদার সহ সব বলতে না, থানায় কোনো ব্যবস্থা নেয় না ওই সময়। পুলিশে এইভাবে কোনো ব্যবস্থা নেয় নাই, তাদের ক্ষমতা ছিল, তারা পুলিশে কন্ট্রোল করছে। আসছিল একদিনকা রাতে ইনকোয়ারি করে দেখে গেছিল, এরপর আর কিছু। তার কথার অবাধ্য হলেই ব্যবসায়ীদের উপর চলত অকথ্য নির্যাতন। আমার দোকানে ভাঙচুর করছে, হ্যাঁ, ভাঙচুর করে অনেক লুটপাট করছে। আমার দোকান থেকে বাইর করে দিয়া তারপরে মারধর করে পরে টাকা পয়সাও নিয়ে গেছে। আমার দোকানে যা ছিল পরে ভাঙচুর করছে, অনেকেরই অনেক কিছু টাকা পয়সাও নিয়েছে। বাজারে বেশ কিছু দোকানপাটও সে দখল করেছে। পরবর্তীতে সে বাজার সমিতির দুটা দোকানও দখল করে। দর্শক, লোভ, টাকা, ক্ষমতা, এই তিনটি বিষয়কে কুক্ষিগত করার নেশায় মানুষ থেকে হয়ে ওঠে অমানুষ। যদিও অমানুষের পতন অনিবার্য। আইন এবং আইনের শাসনের কাছে হার মানতে হয় সকল দুর্নীতিবাজ। আওয়ামী লীগ সরকারের সাথে মহিউদ্দিন নামে একটা মোহাম্মদপুরের চন্দিম উদ্যান এভিনিউ 1-এর 7-এর এ
8605 আপনার গাড়ি আছে একটা, এটা উনি নিজেই ইউজ করেন। দুর্নীতি দমন কমিশনের অভিযোগে দেখা যায় নিজের নামে রয়েছে বিজনেস পাসপোর্ট। বিধি অনুযায়ী সরকারি চাকরিরত কোনো কর্মচারী প্রাইভেট পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না। 2014 থেকে 2020 সাল পর্যন্ত সরকারি অনুমোদন ব্যতীত সফর করেছেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত এবং কম্বোডিয়া। এছাড়াও নিজের আত্মীয় স্বজন ও অনেকের নামই করেছেন সম্পদের পাহাড়। আর দেশে অঢাল সম্পদ আছে যার কোনো হিসাব নেই। নিজের ভগ্নিপতিকে দিয়ে করিয়েছেন নির্বাচন আর সমস্ত টাকা ডোনেট করেছেন এই মহিউদ্দিন খোকা সর্দার। আপনার বনজামাইরে 1.5 কোটি টাকা দিয়ে আপনার চেয়ারম্যানে নির্বাচন করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের ছাগলকাণ্ডের হোতা ছিলেন মতিউর। তিনি তো ছিলেন কর্মকর্তা, আর মহিউদ্দিন খোকা তৃতীয় শ্রেণীর কর্মচারী। তৃতীয় শ্রেণীর কর্মচারী হলেও হার মানিয়েছেন ছাগলকাণ্ডের মতিউর। দর্শক, রাস্তার পাশে অর্থাৎ ফুটপাত ঢাকা দিলেও তিনি রয়েছেন বহাল তবিয়তে। অভিযোগ রয়েছে স্থানীয় বেশ কিছু বিএনপি নেতার আশ্রয় ও প্রশ্রয়ে রয়েছেন তিনি। এদিকে একাধিকবার ওনার অফিসে গিয়েও পাওয়া যায়নি তাকে। অফিস থেকে জানানো হয় তিনি 1 মাসের ছুটিতে রয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে অনেক চেষ্টার পর মহিউদ্দিন সর্দার খোকার সাথে যোগাযোগ করা গেলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। কথা হয় মুঠোফোনে। কিছু জমি দখলের একটা অভিযোগ আছে। জমি দখল আমি করতে গেছি ভাই, আমার ফ্যামিলি মেম্বাররা কি করলো সেটা তো আমার ব্যাপার না। শোনেন, আপনি বিষয়গুলো আনছেন, কতবার গেছেন এটা সবই জানি। আপনি আনছেন, আপনি দেখা দেন সবকিছু। আমি চাচ্ছিলাম যে আপনার সাথে দেখা করে একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য ভাই। এখন আপনি যদি একটু সময় দিতেন আমাকে। মানে আমি ফাঁসির আসামি নাকি ভাই? যদি সত্যতা থাকে তো আমার ফাঁসি হবে। আপনি পারেন, সমস্যা নেই, আর আমারটাও আমি ব্যবস্থা নেবো ইনশাল্লাহ। একজন সরকারি কর্মকর্তার নামে থানায় রয়েছে ফৌজদারি মামলা। এছাড়া দুদকের অনুসন্ধান চলমান, কিন্তু এ বিষয়ে কিছুই জানেন না কর অফিসের কর্মকর্তারা। ফৌজদারি মামলা যদি চলমান থাকে, সেটার কোনো ধরনের এভিডেন্স ওই ফৌজদারি আদালত কর্তৃক এই কার্যালয়ে, আমি যতটুকু রেকর্ড করতে পরীক্ষা করে দেখেছি, কোনো এভিডেন্স এই কার্যালয়ে নেই। আমি আমার অফিসের রেকর্ড পরীক্ষান্তে এই ধরনের কোনো সমনের কোনো রেকর্ড প্রমাণাদি পাই। তাদের সেই গদ বাঁধা একই কথা, তারা তদন্ত করবেন এবং উপযুক্ত প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেবেন। এই ধরনের যদি আমাদের কাছে কোনো এভিডেন্স আসে বা আমরা পাই, অবশ্যই সে আইন অনুযায়ী কার্যক্রম, চাকরিবিধি অনুযায়ী কার্যক্রম নেবে নিশ্চিত। সেই ক্ষেত্রে আমাদের চাকরিবিধিতে 2টা প্রভিশন আছে। সেই প্রভিশন অনুযায়ী তাকে সাময়িক বহিষ্কার করা যেতে পারে, অথবা তাকে, আমাদের ওএসডি পদ নেই, তাকে ওএসডি করে রাখা হয়, মানে তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়। মহিউদ্দিন খোকার জন্য সাফাই বক্তব্য দিতেও দেখা যায় তাকে। সম্পদের হিসাবের যে বিষয়টা আপনার উত্থাপিত হয়েছে, যে তার সম্পদের পরিমাণের কথা বললেন, সম্পদ হিসাব দাখিলের সময় আপনি জানেন যে 15 ফেব্রুয়ারি ক্রমিক জনপ্রশাসন মন্ত্রণালয় বৃদ্ধি করেছে। সেই ক্ষেত্রে যদি উনি দাখিল করেন
তার সম্পদ অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী কর কমিশনার কার্যালয় পদক্ষেপ গ্রহণ করবে। অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন যারা কিন্তু অনেক সলভেন্ট ফ্যামিলি থেকেও আসেন। আসলে এটা যাচাই না করে, যেহেতু দুর্নীতি দমন কমিশন কাজ করছেন এটা নিয়ে, সেখান থেকে আমি আশা করছি যে বের হয়ে আসবে যে এই সম্পদগুলো সে কিভাবে অর্জন করেছে এবং তার যে সম্পদের হিসাব যখন তিনি দাখিল করবেন সেখান থেকে আমরা একটা ধারণা পাব। এদিকে দুর্নীতি দমন কমিশনের সংস্কার বিষয়ক প্রধান এবং টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, ফৌজদারি মামলা বা দুদকের অনুসন্ধান সম্পর্কে তার অফিস কিছু জানবে না, এটা হতেই পারে না। তার সঙ্গে তার প্রতিষ্ঠান জানবে না, এটা তো অবিশ্বাস্য একটা বিষয় মনে হয়। তাহলে প্রশ্নটা উঠবে যে কেন জানেন না? এটার পিছনে কি আসলে তিনি এমন কোনো কারণে এমন প্রভাবশালী বা জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মচারী হিসেবে তার যে অবস্থান সেটাকে ব্যবহার করে যে তিনি যদি যে সম্পদের মালিকানা হয়েছে, যে অবৈধ আয় করেছেন, সেটার অংশীদার কি আরো কেউ আছে কিনা, এটা থাকাটা খুবই অস্বাভাবিক কিছুই নয়। কারণ এই ধরনের অবস্থানে যারা থাকেন তারা হচ্ছে যে গেটকিপারের মধ্যে শুরুর দিকে লেনদেনটার সাথে যুক্ত থাকে, অবৈধ লেনদেনের সাথে যুক্ত থাকে, কিন্তু বাস্তবে কিন্তু এটার অংশীদারিত্ব চলে যায় উচ্চ পর্যায় পর্যন্ত, যারা এর সাথে সংশ্লিষ্ট এক ধরনের যোগ সদস্যের অনিয়ম দুর্নীতি হয়। এক্ষেত্রে সেটা ঘটেছে কিনা সেটি কিন্তু দেখার বিষয় জাতীয় রাজস্ব বোর্ডের, অ্যাট দ্য সেম টাইম দুদকের। এটি কিন্তু দুদকের অন্যতম দুর্বলতার ক্ষেত্রগুলোর মধ্যে একটি। সেখানে অন্য যে কোনো ক্ষেত্রে যেটা হয়েছে এখানে কিন্তু তারই উপাদান আছে। একটা হচ্ছে যে এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ব্যক্তি তার পরিচয়ে পরিবর্তন হয়ে যায় এবং সেই হিসাবে তার প্রতি আইনি চোখে যে সবাই সমান, এই মানদণ্ডটা আর ব্যবহৃত হয় না। কোনোভাবেই যেন দলীয় রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো প্রভাব, অনিয়মের সাথে যারা জড়িত তাদেরকে যেরকম জবাব দিতে নিশ্চিত করবে, শুধু জবাব দিতে নয়, দুদকের মধ্যে আমরা আশা করবো যে এরকম কোনো কর্মী থাকবে না যাদের কোনো অনিয়মের অভিযোগ থাকবে। সাধারণ জবাব দিতে এটার জন্য যথেষ্ট নয়। সেদিকে আমাদেরকে যেতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে কোনোভাবেই যেন দলীয় রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো প্রভাব, ক্ষমতার সাথে সংশ্লিষ্টতা প্রত্যক্ষ পরোক্ষভাবে যেই পর্যায়ে হোক না কেন, তার উপর নির্ভর করে যদি দুদকের অনুসন্ধান বা তদন্ত প্রভাবিত হয়, সেটি অগ্রহণযোগ্য। আমরা চাইব দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দুদকেরও জবাব দিতে হবে। দর্শক, ক্ষমতা চিরস্থায়ী নয়,